উচ্ছন্নদের চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। এখানে ভিন্ন ক্যাটাগরির গল্প শোনানো হয় ঠিকই, তবে আজকে আপনাদের জন্য এক ভয়ঙ্কর, অভাবনীয়, ভৌতিক গল্প নিয়ে এসেছি। তাই বেকার কথা সাইডে রেখে এবার গল্পে আসা যাক। এই আরামবাগে তাদের নতুন ফ্ল্যাট। সবকিছু শুরুতে অনেক সুন্দর ছিল, কিন্তু কিছুদিন পর থেকেই আমির বুঝতে শুরু করলো কিছু একটা ঠিক লাগছে না। 13 দিনের পর থেকেই এই অদ্ভুত অনুভূতি। কাঁচা মাছ খেতে শুরু করলো ইনায়া। রাতের অন্ধকারে বারান্দার থেকে আকাশ পানে তার চোখ যেন কিছু খোঁজে, যা কিছু একটা অশুভর ইঙ্গিত ছিল। আমি শুধু ভাবতে লাগলো, এটা কি অন্য কোনো সমস্যা, নাকি কিছু ভয়ঙ্কর অজানা ঝড় তাদের দিকে আসতে চলেছে। এই সিরিজে উল্লেখিত গল্পের সকল নাম, চরিত্র, ঘটনা, স্থান সম্পূর্ণরূপে স্রষ্টার কাল্পনিক চিন্তাভাবনার প্রকাশস্বরূপ, যা কেবলমাত্র মনোনয়ন এবং বিনোদনের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে। গল্পে কোনো কারণে বাস্তব কোনো ঘটনা বা কোনো জীবন কাহিনীর সাদৃশ্য থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আমাদের চ্যানেল কোনো নির্দিষ্ট জাতি, রাষ্ট্র বা ধর্মকে নির্দেশ করে না। এই অডিও সিরিজের মাধ্যমে কোনো রকম সহিংসতা, কুসংস্কার, অমানবিকতার প্রচারও করা হয় না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই চ্যানেল কোনো প্রকার ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। ইনায়া আর আমির নবদম্পতি, সদ্য বিয়ে হয়েছে। কলেজ থেকেই তাদের প্রেম ছিল, তবে তারা জীবনের অগ্রগতির জন্য গ্রাম থেকে একটু দূরে একটি মিনি টাউনে চলে এসেছে, যার নাম আরামবাগ। তারা তাদের আসবাবপত্র বা সব দরকারি জিনিসপত্রই নিয়ে এসেছে। তার কারণ ফ্ল্যাটের ছবি তারা অলরেডি দেখেছে এবং তাদের বেশ পছন্দও হয়েছে। এবার মালিকের সাথে কথা বলে শিফট করার পালা। বাবা এসো, বউ এসো, মা এসো। আচ্ছা বাবা, তোমরা আজই শিফট করবে তো? এরপর আমির বলে ওঠে, হ্যাঁ জেঠু, আজই শিফট করব, জিনিসপত্র তো সবই নিয়েই চলে এসেছি। বাড়ির মালিক দরজার তালা খুলছিল। ঠিক সেই সময় সেই দরজারই উল্টো দিকের রুম থেকে একজন দরজা খুলে বেরিয়ে এলো। বলছিলাম যে মালিক বাবু, এরা কারা? এরা কি নতুন কেউ এইছো নাকি? সদ্য বিয়ে করা দম্পতি আমাদের আরামবাগ টাউনে কাজ পেয়েছে, তো এরা এখানেই ভাড়া থেকে কাজ করবে। কোনো রকম মুখের ভঙ্গিমা না বদলে বয়স্ক ভদ্রলোক বললেন, ও ভালো, বেশ। এই বলে তিনি নিজের রুমে দরজা দিয়ে দিলেন। তারপর রুম সামনে থেকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ জেঠু, খুব সুন্দর হয়েছে। আপনার এই ফ্ল্যাটটি সব দিক থেকেই পারফেক্ট, যার জন্যই আমরা এই ফ্ল্যাটটি চয়েস করেছি। এই নয় আমির, আমি তাহলে এবার যাচ্ছি। তোমরা জিনিসপত্র সব ঠিক করে নাও। হ্যাঁ জেঠু। সারাদিনের মধ্যে তারা সমস্ত কাজ শেষ করে নেয়। ঘরদোর সব গুছিয়ে তারা বড়ই ক্লান্ত। এরপর খেয়ে দিয়ে শুধু ঘুমিয়ে পড়ার পালা। এরপর রান্নাঘর থেকে ইনায়া বলে ওঠে, কই গো আমি, শুনছো? হ্যাঁ বলো। বলছি কি, ডিমের অমলেটে একটু পেঁয়াজ দিলে ভালো হতো বলো। এখন তো পেঁয়াজ পাওয়া যাবে না, 10:30 বাজে অলরেডি। আচ্ছা, সামনের রুমের ওই দাদুর কাছে দেখো না, যদি থাকে। এই কথাটা বলতে বলতে হঠাৎ ইনায়া পিছন ঘুরতে যাবে, ঠিক তখনই আমির ইনায়াকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরল। এই তুই তো গাড়ি ছেড়ে এত কি গো হ্যাঁ গো বলছিস, আদর খেতে মন করছে নাকি? এবার অভ্যেসটা তো করতেই হবে। যতই হোক, তুই এখন আমার বিয়ে নোস, আমার বর। আর তোর এমনিতেও ও গো হ্যাঁ গো শোনার ইচ্ছেটা মেটানো যাক, কি বলিস? আমার সোনা বউটা। ওলে বাবালে, ছাড়ো এবার। আমার আদর খেয়ে পেট ভরবে না। যাও, দাদুর কাছ থেকে পেঁয়াজ নিয়ে আসো। না, আর একটু পরে। ইনায়া এরপর এক ধাক্কা দিয়ে আমিরকে ছাড়িয়ে দিল। যাও এবার।
ধের ভালো লাগে না। আমির চিল্লাতে চিল্লাতে গিয়ে সামনের বাড়ির কড়া নাড়ে। ও সামনের বাড়ির দাদু। তবে কেউ এলো না। সেটা ভেবে আমির আবার কড়া নাড়ে। অবাক ব্যাপার তো, এত চিল্লিয়ে ডাকছি, এই বুড়ো করছেটা কি? বেঁচে টেচে আছে তো? উফ, মরে গেলেও মুশকিল। এই ফ্ল্যাটে আমরা দুজন আর ইনিই থাকেন, কে ঝামেলা পোহাবে? দূর, আমি কি সব ভাবছি। দাদু আস্তে, আমার সাথে কোনো দরকার হলে আস্তে কথা বলবে। সরি দাদু, বলছি কি দুটি পেঁয়াজ হবে? বয়স্ক ভদ্রলোক কিছুক্ষণ আমিরের দিকে তাকিয়ে রইল। আরে ও দাদু, কি হলো? কি দেখছো? কিছু না, এখানে দাঁড়াও, আমি পেঁয়াজ দিচ্ছি। আমির দাঁড়িয়ে রইল, আর পেঁয়াজ দিতেই আমির চলে এলো। তারপর আমির রান্নাঘরে গেল। রোমান্টিক বাবু, এরকম মুখে চিন্তার ভাব কেন? না, সেরকম কিছু না। সামনের বাড়ির বুড়োটা না একটু আজব টাইপ, বেশি কথা বলার দরকার নেই, বুঝলে? সে যে টাইপের হোক, আমাদের কি? কাল থেকে ডিউটি, তারপর যে যার মতো। তুমি তোমার কেক স্টোরে, আর আমি আমার কসমেটিক স্টোরে। ইনায়া, বেশ টেস্টি অমলেটটা হয়েছে। স্পেশাল কিছু রেসিপি নাকি? নতুন বউ তো, তার সবই ভালোই লাগবে। নুনটা কম হয়েছে, বুঝলেন মশাই? আস্তে আস্তে। তুমি আমার সব ঢপ বোঝো কিভাবে, বুঝি না। এসব তোমার আদর খাওয়ার জন্য আমায় পটানো। পাকামি না করে চুপচাপ খাও। তারা খাওয়া দাওয়া করে রীতিমতো শুয়ে পড়ল। তারপর সকাল হতে ইনায়া আমিরের জন্য টিফিন করল, কারণ ইনায়ার কসমেটিক স্টোর লেটে খোলে। তাই সে রান্নাবান্না সমস্তটা রাতেরও সেরে সেই মতো বের হয়। তারপর রাতে আবার আমিরের আগে ডিউটি শেষ হয়। সেই মতো আমির ইনায়ার জন্য ওয়েট করে, ইনায়াকে একসাথে নিয়ে ফেরার জন্য। তারপর রাতে এসে দুজন খাবার গরম করবে, খাবে দাবে, ঘুমোবে। মোটামুটি প্রত্যেক দিনই তাদের একই রুটিন। এইভাবে বেশ কেটে গেল 12টা দিন। 13 নম্বর দিনেও তাদের রুটিন একই ছিল। এই ইনায়া, যাই বলো, কাজের লোক রাখতে হবে, বুঝলে? রোজ রোজ বাসি খাবার ভালো লাগে বলো? কি করে রাখবো? নতুন কাজ, মাইনেটুকু না এলে কিছু ভাবতেও তো পাচ্ছি না। আচ্ছা বাবু, আর কটা দিন খেয়ে নাও। হ্যাঁ, বার করো তোমার বাসি মাছ। আমির, এইভাবে খাবারের অপমান করতে নেই। এমন করে বলছো যেন শুধু তুমি বাসি খাও, আর আমি যেন টাটকা নিজের জন্য রান্না করি। আচ্ছা, সরি বাবা, উল্টো মিনিংয়ে নিচ্ছ কেন? জাস্ট এমনি বললাম। আরে ধ্যার, আমিও মজাই করলাম। নতুন বর তো, একটু রাগ দেখাতেই হয়। রীতিমতো খাবার দাবার শেষে আমির শুতে যায়। এই কি গো, চলো শুয়ে পড়ি। না গো, তুমি শো, আমি একটু বাদে শুচ্ছি। বাসনগুলো মেজে নি। আচ্ছা ঠিক আছে, তবে মেন দরজা লক করা হয়নি, ওটা একটু করে দিও। এই বলে আমির শুতে চলে গেল। উফ, বাসন মাজা শেষ হলো। যাই, দরজাটা দিয়ে আসি। যা গরম, দরজা জানা না খুললে বাঁচা দেয়। এরপর ইনায়া দরজাটা বন্ধ করতে যাবে, ঠিক এমন সময় তার চোখ পড়ল সেই বৃদ্ধের রুমের দরজার দিকে। আর ইনায়া কেমনই এক দৃষ্টিতে সেটা দেখে চলেছে। দরজার ফাঁক দিয়ে কি সুন্দর লাল রং। ওহ,
এত গরম, তোর বাবা ঘুমই আসছে না, আবার চোখও খুলতে মন করছে না, আবার গলাও শোকাচ্ছে। একটু যাই, ফ্রিজ দিয়ে জল খেয়ে আসি। ইনায়া কয়ে গেল? এখনো বাসন মাজছে নাকি? বাহ, কি সুন্দর গন্ধটা! এটা কিসের গন্ধ? এটা বোধহয় বারান্দা দিয়ে আসছে। আমির বারান্দায় যেতেই ধপ করে নিজেকে দাঁড় করিয়ে নিল। ইনায়া, চুল খুলে চাঁদের দিকে তাকিয়ে কি দেখছো? ইনায়া কোনো রকম সাড়া করল না। আমির এবার কাছে গিয়ে হাতটা ধরে বলল, তাই তো ভাবি, এত সুগন্ধ কিসের? তোমার এত বড় কেশের নেশাক্ত গন্ধ হওয়া তো স্বাভাবিক, একাই চাঁদটা দেখলে হবে? ইনায়া কোনো রকম সাড়া দিল না। অমনি চুল খোলা অবস্থায় চলে এলো রুমে, আর আমিরও পিছে পিছে চলে এলো। ইনায়া তারপর সরাসরি শুয়ে পড়ল। আমির কিছুই বুঝল না কি হলো। তারপর সকাল হতে আমির উঠে একটু চমকেই গেল। ইনায়া তখনও ঘুমোচ্ছে, কোনো রান্না বা টিফিন করেনি। তবে আমির কিছু বলল না। আমির রেডি হয়ে ইনায়ার ফোনে টেক্সট করে দিয়ে কাজে চলে গেল, কারণ সে বুঝেছিল ইনায়া বোধহয় একটু টায়ার্ড। তারপর রাত হতে আমির ইনায়ার কসমেটিক্স দোকানে গেল ইনায়াকে আনতে। তবে আমির দোকানের সামনে পৌঁছাতে, ম্যাডাম, ইনায়া আজ ডিউটিতে আসেনি? কই না তো, ফোন করেছিলাম, ফোন অবধি ধরেনি। ওর শরীর খারাপ নাকি তাও তো জানি না, আর তার উপর তোমার নাম্বারও নেই, তাই ভাবছিলাম কি হলো কি জানি। ও হ্যাঁ হ্যাঁ, ইনায়া একটু টায়ার্ড ছিল, শুয়েছিল। এবার ডিউটি আসবে না তা তো আমায় বলেনি, এই কারণে ঠিক আমি জানতাম না। ওর সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে। এই মেয়েটা করছেটা কি? সকালে দরজা আলগা লাগিয়ে গেছি, এখনো লক অবধি করেনি। খুব বকা খাবে আজকে। এই বলে আমির তাদের শোয়ার ঘরে গেল। ইনায়া, তুমি এখনো শুয়ে? এই তো সবে শুলাম। আমির ইনায়ার কপালে হাত দিয়ে দেখল ইনায়ার বেশ জ্বর হয়েছে, গা গরমে পুড়ে যাচ্ছে। এ কি, তোমার তো গা গরমে পুড়ে যাচ্ছে, জ্বরের ট্যাবলেট খেয়েছো? হ্যাঁ আমির, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আমি অল্প ভাত আলু সেদ্ধ করে রেখেছি, নিয়ে খেয়ে নাও। আর তুমি খাবে না? একেই এত শরীর খারাপ, মজা হচ্ছে? তাহলে জোর করে হাতে করে খাইয়ে দাও। আমির হাত পা ধুয়ে এসে আগে ইনায়াকে নিজের হাতে খাইয়ে দিল, তারপর নিজে খেয়ে নিল। এরপর দুজন রাতে শুয়ে পড়ল। বাইরে দিয়ে যেমন রাতে অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি তাদের ঘরটাও পুরো অন্ধকারই থাকে। কলের নল থেকে টপ টপ আওয়াজ, হালকা পাথরের কিচিরমিচির শব্দ, যেন নিশতি রাতের নিস্তব্ধ হাওয়া ওদের ফ্ল্যাটের চারিদিকে ঘুরছে। কত স্থিরতা, কতটা ধীর এখানের সময়টা। ঠিক তখনই ওরে, ঘুম কেন ধরে না? চোখটাও খুলতে ইচ্ছা করছে না, এত খাটছি তাও রাতে ঘুম ধরছে না। ইনায়া, জেগে আছো নাকি ঘুমিয়ে আছো?
ইনায়ার কোনো সাড়া নেই। তারপর আমির উঠে বসলো আর পাশে দেখলো যে ইনায়া নেই। এই মেয়েটাও না একই শরীর খারাপ, আবার বোধহয় বারান্দায় গিয়ে চাঁদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। যাই, জলটা খাই, তারপর কোলে করে তুলে নিয়ে আসবো। আমির এই বলে ফ্রিজ থেকে জলের বোতল বার করে জল খেলো। তারপর বোতলটি হাতে করে বারান্দার দিকে যেতেই তার নাকে এসে পৌঁছলো সেই সুগন্ধ। মদিরার নেশার মতো এই গন্ধও যেন আমিরকে নেশায় ফেলছে। মহারানী মনে হচ্ছে আবার চুল খুলে দাঁড়িয়ে। আজ তারে আদর করতেই হবে। আমির এই বলে বারান্দার সামনে পা বাড়াতে নিজের পাটাকে থামিয়ে নিল। সে দেখল ইনায়া এত রাতে নামাজ পড়ছে। ওর তো এখন নামাজ পড়ার সময়ও নয়। আমাদের কুরআন মতে তুমি যদি সমুদ্রের মাঝে জলেও ভাসছ, আর তখন একটা কাঠ ধরেও তুমি ভেসে চলেছ, আর তখন যদি তোমার নামাজের সময় হয়, সেই অবস্থাতেও তোমায় নামাজ পড়তে হবে। এটা তো কেবল জাস্ট জ্বর হয়েছে। ইনায়া নামাজ কি পড়েনি? এটা কি করে সম্ভব? ও তো আমার থেকেও বেশি ধর্মপ্রেমী। এই কথা বিড়বিড় করতে করতে আমিরের সামনে হঠাৎ ইনায়া চলে এলো। ইনায়া, তুমি এখন? এটা বলতে বলতেই ইনায়া তার হাত আমিরের কাঁধের পাশ থেকে নিয়ে গিয়ে দেওয়ালের থাকটি থেকে একটি মোমবাতি আর লাইটার নিল, আর সেটি দিয়ে মোমের আলোটি সে জ্বালালো। ইনায়া, আমি বলছিলাম কি, অনেক রাত হলো, চলো শুয়ে পড়ি। আমিরকে কিছু বলারই সে সুযোগ দিল না। আর আমির এইদিকে ভাবল, ঠিক আছে, পরে সকালে নয় জিজ্ঞাসা করব, এখন ওর শরীর খারাপ, কি দরকার। ডিউটি যাবে তো? উঠছে। আমির চা খাচ্ছে, তবে তার নজর ইনায়ার কাজের দিকেই। ইনায়াকে দেখে মনে হচ্ছে না যে কালকে তার এতটা জ্বর ছিল। দিব্যি দৌড়াদৌড়ি করছে, রান্না করছে, চা দিল। এইসব দেখে আমির আর কালকের কথাটার ব্যাপারে জিজ্ঞাসা করার কোনো দরকার বোধ করল না। রীতিমতো আমির কাজে বেরোবে, আর তখন আমির বলল, আজ ডিউটি যাবে তো ইনায়া? না, যাব না কিছুদিন। সেটা কি তুমি তোমার ম্যাডামকে জানিয়েছো? না, তুমি বলে দিও যাওয়ার সময়। আচ্ছা, ঠিক আছে। আমির ইনায়ার ম্যাডামকে জানালো, তারপর ডিউটি গেল। সেখানে সারাদিনের কাজ সেরে এরপর সে বাড়ি ফিরবে। কালকে তো অনেকটাই মাছ নিয়ে গেছিলাম, ইনায়া আজকে দুবেলায় রেঁধেছে। থাক থাক, অনেকটাই মাছ আছে, দরকার হলে কালকে আবার এসে নিয়ে যাব। ইনায়া, ইনায়া, ইনায়া। ইনায়া দরজাটা না খুলতেই আগের দিনের মতো আমির ভাবল, বোধহয় ম্যাডাম আমার দরজা আলগা করেই শুয়ে পড়েছে। এই পুরে মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। হ্যাঁ, জানতাম এটাই হবে দরজা খোলা। ইনায়া, আমি এসে গেছি, তুমি খাবার বাড়ো, আমি হাত পা ধুয়ে আসছি। কি হলো? এখনো কোনো জোগাড় নেই কেন? কি গো ইনায়া, খাবার বাড়োনি যে? ডাকতে ডাকতে ইনায়া শোয়ার ঘরে ঢুকলো। তারপর দেখল ইনায়া চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তার সাদা চাঁদের মতো মুখটা লাল টকটকে হয়ে আছে। আমির কপালে হাত দিয়ে যা বুঝল, ইনায়ার বেশ জ্বর। এই, তোমার তো বিশাল জ্বর। সকালে এত ফিট ছিলে, কাজবাজ করছিলে, এখন কি হলো আবার? হ্যাঁ,
আমি কি করলাম? আমি তো জ্বরেই শুয়ে আছি। কথাটা শুনে একটু কৌতূহল জাগলেও আমির আবার নিজেই ব্যাপারটার সলিউশন করল। জ্বরে ভুলভাল ভুগছে, যাকে তোমাকে খাইয়ে আমি খেয়ে নিচ্ছি। যেমন কথা তেমন কাজ। দুজনে খেয়ে নিয়ে ইনায়াকে ওষুধ খাইয়ে শুয়ে পড়ল। ধের, এ নতুন জায়গায় এসে ঘুম আর ধরে না। যাই উঠি। ইনায়া, আবার মেয়েটা কয়ে গেল, বোধহয় নামাজ পড়ছে। আমি যাই, জল খাই। ইনায়া, ওটা আষ্টে গন্ধ। কি গন্ধ গো? তুমি কি বারান্দায়? বারান্দা থেকে ইনায়ার কোনো সাড়া পাওয়া গেল না। তারপর আমির এগিয়ে গেল বারান্দার দিকে। আমিরের পা থমকে গেল আগের দিনের মতোই। তবে ইনায়ার অসময়ে নামাজ পড়া দেখে নয়, আমিরের শুধু পা থমকে এলোনি, চোখগুলো বড় বড় হয়ে থমকে গেল। সামনে যে কিছু খাবার আওয়াজ আসছিল, সেটা আর কেউ নয়, ইনায়াই খাচ্ছিল। ফ্রিজে রাখা কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর তার সারা মুখে রক্ত লেগে আছে। আর আস্তে আস্তে গন্ধ তার সারা গায়ের থেকে বের হচ্ছে। ইনায়া, এটা তুমি? তোমার তো বাসি পছন্দ না, বলো কাঁচা, দেখো, খাও খাও। ইনায়া, তোমার গলা এমন কেন লাগছে? ইনায়া আস্তে আস্তে আমিরের দিকে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে, আর আমির ভয়ে পিছিয়ে যাচ্ছে। আমি এবার তোমায় তো খেতেই হবে। আমার একটু খাবে না? এই আমাদের ভালোবাসা। দেওয়াল ভেঙে তো এবার যেতে পারবে না, খেতেই হবে। এই বলে ইনায়া আমিরকে কাঁচা মাছ খাওয়াতে যাবে, ঠিক তখনই আমির কি করবে বুঝতে না পেরে তার হাতে থাকা স্টিলের জলের বোতল দিয়ে সজোরে ইনায়ার মাথায় মারে। আর ইনায়া বেহুশ হয়ে যায়। আমির ইনায়াকে পরিষ্কার করিয়ে দিয়ে বিছানায় শুইয়ে দেয়। তার চোখে ঘুম আর নেই। নিচে রুমের এক কোণে হাঁটু জড়িয়ে বসে থাকে, আর ভয়ে কাঁপতে কাঁপতে ভাবতে থাকে কিভাবে, কি হলো, আর সে কার সাহায্য নেবে এই অচেনা জায়গায়। পূর্ণিমার সম্পূর্ণ চাঁদের আলো পড়ছে ইনায়ার শরীরটায়। ঘরের চারিদিকে ধীরে ধীরে কেমন একটা গন্ধহীন পরিবেশ তৈরি হচ্ছে। শীতলতা বাড়ছে, ধীরে ধীরে কাঁপুনিও বাড়ছে আমিরের। মাথায় তো ব্যান্ডেজ করেই দিয়েছে, রক্ত আর বের হচ্ছে না। তবে ডাক্তারবাবুকে তো ডাকতেই হবে। কিন্তু ঘরে কাউকে যদি রাখা যেত। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সামনের বাড়ি সেই দাদুটাকে একবার ডেকে আনি। এরপর আমির গেল সেই বৃদ্ধর দরজার সামনে। চারবার নক করার পরও কোনো সাড়া নেই। তারপর দরজার ফাঁক দিয়ে আমির ভিতরে দেখার চেষ্টা করল। এরকম লাল লাল কিসের আলো আসছে?
আচ্ছা বাবা, এরকম দরজার নিচে শুয়ে তুমি কি দেখছো বলো তো? এটাকেও অসভ্যতামি বলে। না মানে মাফ করবেন, লাল আলোটা। ও তো আমার লাল কালার পছন্দ, তাই শখ করে রেড কালারের নাইট বাল্ব লাগাই। আর ওইটা আয়নায় রিফ্লেকশন ঘটিয়ে সারা ঘর বড়ই সুন্দর করে তোলে। তবে তুমি এখানে কি করছো? ইনার না শরীরটা খুব খারাপ, বুঝলেন তো। আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আপনি ওকে কিছু বলবেন না যদি ওর মানে জ্ঞান চলে আসে আর কি। ওর একটু সেন্সলেস হয়ে আসে। আপনি রুমে যান, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে নিয়ে আসছি। আমির সিঁড়ি দিয়ে নামতে যাবে, এমন সময় ভারী গলায় বৃদ্ধ বলে উঠল, ডাক্তার তো দাদু হয় নাকি? বুড়োর এমন গর্জনের শব্দ শুনে আমির ভয় খেয়ে চমকে উঠল। দাদু এমন করছেন কেন? মানবিকতার খাতিরে একটু খেয়াল রাখুন না, এক্ষুনি আসছি আমি। এই হারামজাদা, উপরেই আয়। হ্যাঁ বলুন। এত রাতে তোর কোন ডাক্তার দাদু চেম্বার খুলে রাখবে রে? এটা কলকাতা শহর না, একটা মিনি টাউন কেবল। যে স্থানে চিকিৎসা পরীক্ষা উন্নত নয়, সেই সব রকম স্থানের মাটি মূল্যহীন হয়। সে নয় বুঝলাম দাদু, যে মিনি টাউন, কিন্তু ইনায়া? তোর ভাগ্য ভালো যে তোর ফ্ল্যাটে একজন রিটায়ার্ড ডাক্তার ভাড়া থাকে। আমিরের মুখে যেন কথাটা শুনে এক অদ্ভুত আনন্দের ঊর্জা তৈরি হলো। এর মানে আপনি ডাক্তারবাবু? দাদু দাদু চলুন না, অনেক চিন্তা মুক্ত করালেন, প্লিজ তাড়াতাড়ি চলুন। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি আমার ডাক্তারি সরঞ্জামগুলো নিয়ে আসি। এই বলে বয়স্ক ভদ্রলোক ঘরের ভিতর সরঞ্জাম আনতে গেলেন। আর এই দিকে আমির ইনায়ার পাশে বসে অপেক্ষা করতে থাকলো। তারপর বাবা, আমার ব্যাগটা ধরো তো, স্টেথোস্কোপটা বার করি। হ্যাঁ হ্যাঁ দাদু, দাও দাও। বয়স্ক ভদ্রলোক অর্থাৎ রিটায়ার্ড ডাক্তারবাবু মহাশয় স্টেথোস্কোপ দ্বারা ইনায়াকে দেখতে থাকলো। তারপর বলল, আচ্ছা ছেলে, তোমার নাম কি? এই ছেলে, তোমার নাম কি? আগে দাদু, আমি আমির। আর পেশেন্টের? আমার ওয়াইফের নাম ইনায়া। মাথায় চোট লাগলো কি করে? আবার ব্যান্ডেজও করা তুমি করেছো? হ্যাঁ দাদু, আমি করেছি। ব্যান্ডেজটা করতে পারি কারণ স্কুলে পড়তে আমাদের ফার্স্ট পেটি ক্লাসে ফার্স্ট এড করা শিখিয়েছিল। আর আমাদের কাছে সবসময় ফার্স্ট এড কিট থাকে। কথাটা যেটা জিজ্ঞাসা করলাম সম্পূর্ণ কিন্তু বললে না। মাথায় চোটটা কি করে লাগলো? আমির একটু ভয়ে ভয়ে বলল, দাদু তুমি ডাক্তার, তোমাকে লুকিয়ে কোনো লাভ নেই। এই বলে আমির সব কথা বয়স্ক ডাক্তারকে শোনালেন। বুঝলাম বুঝলাম, নিজের সেফটি করতে তোমায় এটা করতে হয়েছে। চিন্তার বিষয় কিছু নেই, হালকা চোট। সাধারণ বিষয় বললেও ডাক্তারবাবুর মুখে একটু চিন্তার রেখা দেখা গেল। কারণ ইনায়ার শরীরটা পুরো নিস্তেজ হয়ে আছে, গায়ে জ্বর। তবে অমন সাদাটে হয়ে রয়েছে কেন? ডাক্তার দাদু তাহলে এরপর? এরপর আবার কি, আমি ওকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ও রেস্ট নিয়ে কালকে সকালে তোমার সাথে কথা হবে। তবে ওর অমন ব্যবহারটার কারণ? সব কিছুতে এত তাড়াহুড়ো ভালো নয়। বললাম তো কালকে কথা বলছি, ওকে রেস্ট দাও। আর একটা কথা, তুমি ওর আজকে পাশে শোবে না, মেঝেতে আলাদা শোবে। আজ্ঞে, ঠিক আছে ডাক্তারবাবু। এই বলে ডাক্তারবাবু তার ঘরে চলে যায়। আর আমির ডাক্তারবাবুর কথা মতো মেঝেতেই শুয়ে পড়ে। তবে তার কি আর চিন্তা দূর হচ্ছে? কাল কি বলবেন ডাক্তার দাদু, সেই চিন্তায় সে বেশ ভয়েই আছে। জল জল খাবো। ও ইনায়া, দাঁড়াও দাঁড়াও, জল দিচ্ছি। আমির, উফ, মাথাটা কি ব্যথা করছে গো, মনে হয় আমি বাঁচবো না। ও, আমার শরীরটা যেন কাহিল হয়ে যাচ্ছে। চুপ বোকামে, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমির ইনায়াকে জল খাওয়াচ্ছে।
সেটি আড়াল থেকে দেখছিল বৃদ্ধ ডাক্তার। জল খাওয়ানোর শেষে বৃদ্ধ ডাক্তার বলে উঠল, ইনায়া মা, শরীর এখন ঠিক আছে তো? আপনি এখানে? হ্যাঁ ইনায়া, উনি একজন রিটায়ার্ড ডাক্তারবাবু। উনি তোমার চেক আপ করেছে। আমার কি হয়েছে আমির? আমার তো জ্বর, কিন্তু মাথাটা ব্যথা করছে। আর আমার মাথায় ব্যান্ডেজ কেন? ইনায়া মা, এত কথা বলতে নেই। তোমার জ্বর তো, তুমি স্লিপ হয়ে গেছিলে তাই মাথায় লেগেছে। আর আমি তাড়াহুড়ো করে কি করবে বুঝতে পারিনি, আর তখন আমার কাছে আসে। তারপর আমি তোমার ট্রিটমেন্ট করি। তুমি রেস্ট করো, বুঝলে? আচ্ছা ঠিক আছে আমির, তুমি এই রেস্ট করো, শো এবার। ডাক্তার দাদু কি বললেন সেটা শোনো, আমি বাকিটা দেখে নিচ্ছি। আমির, ওকে রেস্ট নিতে দাও। তুমি একটু বারান্দার এখানে এসো। এই বলে ডাক্তারবাবু বারান্দায় চলে গেলেন। আর এইদিকে ইনায়াকে আমির শুইয়ে তারপর বারান্দায় এলো। হ্যাঁ দাদু, বলুন, কি বুঝলেন? ব্যাপারটা বড়ই জটিল। যতটা সরলভাবে ভাবছি ততই যেন জটিলতায় ভেঁচাচ্ছে। তার মানে? ডাক্তার দাদু মুখে একটি সিগারেট নিয়ে আমিরের দিকে তাকালেন। লাইটার? না মানে আমি ওসব খাই না। সতী পুরুষ আমার, ওভেনে আগুন জ্বালা, সিগারেটটা ধরিয়ে নিয়ে আয়। আচ্ছা দিন। ও, সেটাও তো ধরাতে পারবি না। ছাড়, তুই ওভেন জ্বালা, আমি ধরিয়ে নিচ্ছি। এবার শোন, আমরা হচ্ছি ডাক্তার। যেমন আমাদের হাতে মানুষকে বাঁচানোর উপায় থাকে, ঠিক তেমনি বাঁচানোর উপায়ও সৃষ্টিকর্তাই দেয়। কোনো ধর্মে সে আল্লাহ, কোনো ধর্মে সে পরমাত্মা, কোনো ধর্মে সে জিসাস। সাধারণ মানুষের থেকেও বেশি আমরা ডাক্তাররা সেই ঈশ্বরকে বিশ্বাস করি। কিন্তু আমাদের অনেকে নাস্তিক ভাবে, কারণ আমরা প্রকাশ্যে দেখাই না বলে। আর বিশ্বাসের সব থেকে মূলত কারণ সেই উপরওয়ালার মিরাক্কেল। আমরা রোজ ট্রিটমেন্টের টাইম কিছু না কিছু দেখতেই থাকি। হ্যাঁ, তবে তার সাথে এখানে কি সম্পর্ক? আবার অধৈর্য হয়। এখানেই আসছি, বেশি কথা বলো না। আচ্ছা আচ্ছা বলুন। ব্যাপার হচ্ছে, এর আগেও আমার এমন পেশেন্ট এসেছিল যখন আমি হসপিটালে ট্রিটমেন্ট করতাম। ওই যে বললাম না, মিরাকেল, যেটা হচ্ছে ঈশ্বরের আলোকিত শক্তি। তবে যেখানে আলো আছে সেখানে অন্ধকার তো থাকবেই। তাই মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা সেই পেশেন্টকে ঠিক করা যায়নি। মাফ করবেন, কথা বললাম বলে। তাহলে ট্রিটমেন্ট কি করে হলো? বিজ্ঞান যা বোঝে না তা হচ্ছে কাল্পনিক। ঈশ্বর তত্ত্বে যেটা বোঝা যায় সেটাই হচ্ছে মন্ত্রশক্তি। সেটা ভিন্ন ধর্মের ভিন্নভাবে থাকে। যেখানে বিজ্ঞানের ভাবনা শেষ হয় সেখান থেকেই এই অদ্ভুত শক্তির ধারণা শুরু। পুরোটাই মিস্ট্রিয়াস। এরপর জানি সব গোলাচ্ছে। সেই পেশেন্টের মতোই তোমার ওয়াইফের মধ্যেও এই রকম কিছু লক্ষণ আমি দেখলাম। কালকে কি হয়েছে তার কিচ্ছুই মনে নেই। মানে এতটা সজাগ অবস্থায় সবকিছু করেও তার কিচ্ছু মনে নেই। তারপর তোমার কথা মতো তার গলা বদলে যাওয়া, কাঁচামাচা খাওয়া। কিছু মুহূর্তের মধ্যে তো এমন কোনো মেন্টাল ডিসঅর্ডার হওয়া সম্ভব নয় যেখানে মানুষটা সম্পূর্ণ ঠিকই ছিল, না লেগেছে চোট, না কোনো কিচ্ছু। আর যখন প্রেম করতে তখন কিছু লক্ষ্য করেছো? না না দাদু, আমি ওকে অনেক সময় ধরে চিনি। তাহলে এই সমস্যা মোটমাট কবে থেকে শুরু হলো? এখানে আসার 13 নম্বর দিন থেকে। রাতে হঠাৎ বাসন মাজছিল, আমি শুয়ে পড়লাম। তারপর উঠে দেখি বারান্দায় একাই চুল খুলে দাঁড়িয়ে আছে। তারপরের দিন আবার ও টাইমে ছাড়া অন্য টাইমে নামাজ পড়ছিল। তারপর তো সবই জানো। আমার মনে হয় ওর শরীরে কিছু খারাপ ঘটেছে। বুঝলাম না, মানে কি বলছো? কি খারাপ ঘটতে পারে?
যা বলছি আশা করি বুঝে গেছিস, এর বেশি আমি জানি না। তবে যে বলতে পারবে তার কাছে তোকে যেতে হবে। হ্যাঁ বলুন, কোথায় যেতে হবে? আমাদের পাশের পাড়ায় একটা মসজিদ আছে, সেখানে ইমামের কাছে যা। আশা করছি সে কোনো উপায় দিতে পারবে। আর বলবি তোকে আমি পাঠিয়েছি। হ্যাঁ, তবে আপনার নাম কি? বদ্যি বাবু। আচ্ছা ঠিক আছে, আপনি একটু এখানেই ইনায়ার খেয়াল রাখুন। এইবার সঙ্গে সঙ্গে আমির ওখান থেকে বেরিয়ে পড়ল আর রওনা দিল সেই মসজিদের ইমামের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ সাহায্যের আশায় এসেছি। আপনি কি আমার সাথে কিছুক্ষণ সময় দিতে পারবেন? আমি একটু ব্যস্ত আছি, আপনি অন্য সময় আসুন। এই বলে মসজিদ থেকে ইমাম সাহেব চলে যাচ্ছেন। আর এইদিকে চিন্তায় ছটফট করছে আমির, ওনাকে আটকাবে কি করে। আমায় বদ্যিবাবু পাঠিয়েছে। ইমাম সাহেব আমিরের এই লাইনটা শুনেই সঙ্গে সঙ্গে মসজিদের দরবারের বাইরে পা বাড়ানোর আগেই মসজিদের ভিতরে করে নিলেন। তারই সমস্ত ব্যস্ততা নিমিষে কেটে গেল কেবল বদ্যিবাবুর নাম শুনেই। আমির এটা ভাবতে থাকলো, উনি এমন কেন করলেন। ইমাম সাহেব, আপনার মিটিং শুনলে নাকি পাঠিয়েছে? মিটিংয়ের থেকে কারোর জীবন সবার আগে। মানবিকতার জন্য সব দায়িত্ব, সব নীতি পাল্টানো যেতে পারে। আমি একটু বাদে আসছি। আর এই ছেলে, তুমি আমার সাথে চলো। মসজিদের ইমাম আর আমির গভীর আলোচনায় বসল। বেশ ঘণ্টাখানেক তাদের আলোচনা চলল। আমির সমস্তটা গুছিয়ে বলল ইমাম সাহেবকে। তারপর, আমির, আমি বুঝলাম। বদ্যিবাবুর কথা যখনই বলেছ আমি সব বুঝে গেছি। যে কারোর প্রাণ সংশয় নিশ্চয় আছে। তুমি এক কাজ করো, আমি তোমায় কিছু তাবিজ দিলাম। একটি তুমি নিজে পড়ো, অন্যটি তোমার পত্নীর হাতে বেঁধে দিও, আর তোমার কানটা আমার কাছে আনো। ইমাম সাহেব আমিরের কানে বিড়বিড় করে কিছু মন্ত্র বলে দিল, যা ওই তাবিজ পড়াতে পড়াতে ইনায়ার কানে বলতে হবে। ধন্যবাদ। তুমি নিশ্চয়ই জয়ী হবে। আল্লাহর কাছে আমি এই দোয়াই করলাম। ইমামের কথা মতো আমির ঘরে এলো আর রাত 12টার অপেক্ষা করল। আমির, এরপর বাকিটা তোমাকেই করতে হবে। আমি ঘরে সজাগ রইলাম, একবার চিল্লিও, আমি ঝট করে চলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই দাদু। ইনায়া এখন ঘুমোচ্ছে, এটাই উপায়। আস্তে আস্তে কাজটা সেরে ফেলি। আমির নিঃশ্বাস গাঢ়ভাবে ফেলতে ফেলতে একটু ঘাবড়েই তাবিজটা নিজের হাতে বাঁধল। আর এবার ইনায়ার হাতে বাঁধার জন্য আস্তে আস্তে তার কাছে গেল। তারপর আস্তে আস্তে হাতটি ধরতেই তখনই আইসক্রিম খাবো। ওহ, বাপরে, ভয় পেয়ে গেছিলাম। আমিরের পর আস্তে আস্তে তাবিজটি ইনায়ার হাতে বেঁধে দিল। ঠিক তারপর কানের কাছে এগোতে লাগলো। তবে আমিরের ভয়ে কেমন যেন ঘাম বেরোতে থাকে। আমির ঢোক গিলল, বিড়বিড় করে মন্ত্রটা বলে ফেলে। ঠিক তখনই ইনায়া চোখ খুলে ফেলে। এইদিকে সঙ্গে সঙ্গে দেওয়ালের দিকে সরে গিয়ে ভয়ে কাঁপতে থাকে আমির। ইনায়া আমিরের দিকে তাকিয়ে ইনায়া আবার চোখটা বন্ধ করে দেয়। আমি শুয়ে পড়ো। কি করছো? আমার এই করতে করতেই না হার্ট ফেল হয়ে যায়। বোধহয় সব
ঠিক হয়ে গেছে, শুয়ে পড়ি। আমির ইনায়ার পাশে এরপর ঘুমিয়ে পড়ল। বেশ গভীর ঘুম চোখে লেগেছে। আমিরের কম ধকলটা যাচ্ছে, চোখে প্রায় ঘুমে মেখে একাকার। কিছু একটা ঘোড়াঘড়ির আওয়াজ এলো। আমির গুরুত্ব না দিয়ে পাশ হয়ে শুয়ে পড়ল। ঘোড়াঘড়ির আওয়াজটা বেড়েই চলেছে, আর তখনই আমির চোখটা আপচা খুলে দেখল তার পায়ের দিকে দেওয়ালে মুখ করে ইনায়াত দাঁড়িয়ে নিজের নখ দিয়ে দেওয়ালটা খুঁড়ছে, আর নখের থেকে রক্ত সারা দেওয়ালে মাখছে। ইনায়াত, এ কি করছো তুমি? কে নায়া? তোর বউ? আমি তোর বউ। শান্তিতে ছিলিস, সমস্যা হচ্ছিল রে। ইমামের কাছ থেকে ওই মন্ত্র শিখেছিস? কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি অসীম শক্তিশালী। ইনায়া কত সুন্দরী, এই মেয়ের শরীরে কত ঊর্জা। এই শরীরটা আমি সারা জীবনের মতো করতে চাই। আর তুই ইমামের কাছে গেছিলি, মানে তুই ইনায়া আর আমাকে আলাদা করতে চাস? শুনছো ইনায়া, তোমার থেকে আমায় আলাদা করবে। চলো তাহলে একে মেরেই ফেলি। তুই আমির, এবার জান্নাতে যা। আমিরকে ইনায়া মারতে যাবে ঠিক তখনই এ কি চলন! আমির ইনায়ার পিছনে দেখে তো অবাক। ডাক্তার দাদু! চিন্তা করিস না, মন্ত্র সাধনা আমিও কিছুটা জানি। আমার এই মন্ত্রের দড়ি থেকে ও কিছুক্ষণ আটকেই থাকবে, তবে বেশিক্ষণ নয়। তুই এক্ষুনি ইমামের কাছে যা, ওর রুম মসজিদ এরিয়ার ভিতরেই থাকবে। হ্যাঁ হ্যাঁ দাদু, তুমি ওকে ধরে রাখো। আমির এই বলে বেরোতে যাবে ঠিক তখনই ডাক্তার দাদু ছিটকে বারান্দার কাছে চলে যায়। ইনায়া সেই সুযোগে ডাক্তারবাবুকে মারার জন্য এগোতে যাবে ঠিক তখনই ডাক্তার দাদু আবার মন্ত্র দড়ি দিয়ে ওকে বেঁধে নেয়। তবে এরপর দড়ি বাঁধতেই সর্বশান্ত হয়ে যায় ইনায়ার শরীরটা। আমির, যা এবার। আমির দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছালো মসজিদের ইমামের সামনে। তার আর শরীর দিচ্ছে না। মসজিদে ঢোকার আগে সে চিল্লাতে থাকে, ইমাম সাহেব, ইমাম সাহেব। যেখানে বিপদ সেখানেই আল্লাহ দুয়ার খুলবে। মাটি থেকে উঠে আস্তে আস্তে করে তাকালো ইমামের দিকে আমির। ধন্যবাদ। চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। চলো এবার দেখি এ কত শক্তিশালী মহান প্রেহেদ। আমির একটু কম্পিত হয়ে গেল। ইমাম সাহেব এত গভীর মেজাজে এত রাগের হাসি দিয়ে গেল কেন? তবে অত চিন্তা না করে ইমাম সাহেবকে নিয়ে যেতে থাকলো আমির। ইমাম তার ফ্ল্যাটে পৌঁছাতেই দেখল মেঝেতে লুটিয়ে পড়ে ইনায়া, আর ডাক্তারবাবুর শরীরও খুব ঠিক নেই। ইমাম সাহেব, এরপর আপনার উপর সব। এই বলে ডাক্তারবাবু ঝিমিয়ে শুয়ে পড়লেন। ইমাম সাহেব পিছনে ফিরে দেখে আমির মাথাটা ধরে দরজার পাশে হেলে আছে। আমির, ও হ্যাঁ, বলুন। এই নাও এই সাদা আবির, ইনায়ার চারিদিকে ছড়িয়ে দাও আর সেটাই খুনি করো। আমির কথা মতো ইনায়ার চারিদিকে সাদা আবির ছড়িয়ে দিল, আর ওই পাশে ডাক্তার দাদু দেওয়ালে হেলান দিয়ে সমস্তটা দেখছে। এরপর ইমাম সাহেব মন্ত্রপাঠ শুরু করল। তবে শরীরটা ইনায়ার নিস্তেজ হয়ে পড়ে, কোনো নড়নচড়ন নেই। ইমাম বিড়বিড় করে কিছু একটা পাঠ করছে। তখনই বদ্যিবাবু বললেন, ইমাম সাহেব, চক্র দিয়ে ঘেরার কারণে কি এই শরীর মন্ত্রে কোনোভাবে নড়ছে?
ইমাম সাহেব মন্ত্র পড়তে পড়তেই ডাক্তারের দিকে দেখে হাসল, আর ডাক্তারও সে হাসি দেখে হালকা মৃদু হাসল। তারপর হঠাৎ ইমাম সাহেব চিল্লিয়ে উঠল, এটা আমার আল্লাহর থেকে প্রাপ্ত শক্তি মন্ত্র, এই নে শয়তান। চলে গেলাম, চলে গেলাম। এই বলেই সঙ্গে সঙ্গে তার হাতে থাকা তাবিজটা সরাসরি ঠেকিয়ে দিল আমিরের কপালে। তুই আমায় মারতে পারবি না। কি কি চলন? আমি চলে গেলাম, আমি চলে গেলাম। তুই আমায় মারতে পারবি না। কি করে, কি করে? আমি আমি শেষ হতে পারি না। হ্যাঁ, তুই শেষ হবি কি করে? তুই তো শয়তান, তোকে বন্দি করে রাখবো, এটাই তো শাস্তি। তাবিজটা আস্তে আস্তে আমিরের কপাল থেকে যতই সরিয়ে আনতে থাকলো, আমিরের শরীর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকলো। বদ্যিবাবু, আমার ব্যাগ থেকে সাদা বোতলটা দিন। ব্যাস, এবার বন্দি, আর একে একবার কবর দিয়ে দিলেই খেলা শেষ। আগের বার পালিয়েছিল। ডাক্তার সাহেব আমির আর ইনায়াকে ঘরে শোয়ালো, আর দুজনে ওদের জ্ঞান আসার অপেক্ষায় তাদের ঘরেরই বারান্দায় গল্পগুজব করতে শুরু করলো। তারা যন্ত্রণা করছে। আস্তে বাছা, আস্তে। তারপর বলুন ইমাম সাহেব, সব ঠিকঠাক তো? আর আমি অজ্ঞান কি করে হয়ে গেলাম? ডাক্তারবাবু হালকা হাসলেন। তারপর ইমাম সাহেব বলা শুরু করলেন, তুমি যখন প্রথম এসেছিলে আর আমায় সব বললে, আমি তাবিজ তো দিয়েছিলাম, তবে তারপর আমি মিটিং ক্যান্সেল করে দিয়ে ধ্যানে বসি, আর আল্লাহর মন্ত্রশক্তি দ্বারা বুঝতে পারি একে এক এমন সাইকো আত্মা যে সুন্দরী নারী দেখলেই তাকে নিজের করার চেষ্টা করে। তাকে পুলিশ হত্যা করেছিল, কিন্তু তার মুক্তি হয়নি, কারণ এমন পাপী আত্মার যাহার নামেও ঠাঁই হয় না। ইনায়ার মতো এক অপরূপা শরীরে প্রবেশ করেছিল। আমি একে আগেরবার মারতে পারিনি। তুমি আমার কাছ থেকে আসার পর আমি আমার ক্ষমতায় দেখি। যেদিন আমি ওকে দাঁড়িয়েছিলাম, সেদিন ও আমার কাছ থেকে অনেকটা দূরে এসে নিজের ক্ষমতা তৈরি করতে এই ফ্ল্যাটে, এই ভিটেতেই ঠাঁই নেয়। আর ঠিক সেদিন তোমরা এই ঘরে আসো। তবে ইনায়ার শরীরে? বলছি, ইনায়া বলেছিলে না রাতে বারান্দায় চুল খুলে দাঁড়িয়েছিল? ঠিক তখনই ও এই সুযোগ পায়। আর ইনায়া যেহেতু সুগন্ধি আতর ব্যবহার করে, ওতেও আরও মোহিত হয়। তাহলে আমার শরীরে এমন ব্যথা? মনে হচ্ছে যেন খুব শক্তিশালী কিছু দিয়ে আমাকে প্রহার করা হয়েছে। এরপর ডাক্তার দাদু বলে উঠলেন, দ্বিতীয়বার যখন আমি ইনায়ার শরীরে মন্ত্রদড়ি ব্যবহার করলাম, তখন প্রেতের আত্মা সেই শরীরে ছিল না। সেটা ইনায়ার অজ্ঞান হওয়া নিস্তেজ শরীরে ছিল, আর সেই আত্মা তোমার পিছে পিছে চলে যায়। এরপর ইমাম বলল, তারপর তোমাকে আটকানোর সম্পূর্ণ চেষ্টা করে, যাতে তুমি মসজিদের ভিতর অবধি না যেতে পারো। তাই তোমাকে সে ফেলে দেয়। তবে তোমার মনের জোরের কাছে কেই বা টিকবে? সত্যি আল্লাহর বান্দা তুমি। তোমার চিল্লানো সুরে আমার ঘুম একেবারে এক নিমেষে উড়ে যায়। তারপর আমি আসতে ও চলে তো যায়। তবে এই ঘরে প্রবেশ করতেই যখন তুমি ইনায়ার আশেপাশে রেখা টানছিলে, তখন তোমার শরীরে ও প্রবেশ করে। আর আমার আল্লাহর শক্তির জন্য আমি সেটা দেখে ফেলি। তবে ওর উদ্দেশ্য আমি বুঝে গেছিলাম। আমি আমার আল্লাহর দেওয়া শক্তি দ্বারা শেষ প্রহার যখন করব, তারপর আমার শরীর দুর্বল হয়ে পড়বে, আর ঠিক তখনই আমি তোমার শরীর দ্বারা হত্যা করবে আমায়, আর নিজের বদলা নিত। তবে এই আত্মারা এটা ভুলে যায়, আল্লাহর বান্দা যারা হয় তারা অধার্মিক পাপীদের সামনে ঝোঁকে না।
ইনায়া, আস্তে আস্তে এসো। শরীর কেমন আছে? জ্বর কম জানো তো। ইনি কি দাদু? তবে ওনার সাথে কে? সব শুনে ইমাম বললেন, মা, আমি তোমার দাদুর বন্ধু। আমি চলি, পরে আবার আসব। আর মাঝে একবার তোমরা 3 জন মসজিদে এসো, ঠিক আছে? আর আমি নিশ্চিন্তে থাকো, ওর কিছু মনে নেই, তুমি নির্ভয়ে থাকো। হ্যাঁ, আমি তো আছি। এই বলে ইমাম সাহেব চলে যান, আর বাকিরা তার নির্দেশে মাথা নাড়েন। ধন্যবাদ এতদূর আমাদের গল্পটি শুনে সাপোর্ট করার জন্য। খুব শীঘ্রই আরও ইন্টারেস্টিং গল্প আপনাদের জন্য আনতে চলেছি। সেই গল্পগুলিকে সবার আগে শোনার জন্য আমাদের উচ্ছন্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট, শেয়ারও একটু করে দেবেন। শুভরাত্রি।